মানুষের ভাগ্যের পরিবর্তন হতে সময় লাগে না। যে কোনো মুহূর্তে যে কারোরই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। সৌভাগ্য এমনই একটা জিনিস যা সবার থাকে না। আর এই সৌভাগ্যের কারণেই মানুষ রাতারাতি টোকাই থেকে হয়ে উঠতে পারে কোটিপতি। আর ভাগ্য খারাপ হলে কোটিপতিও রাস্তার ভিখারিতে পরিণত হয়। আর আজকের কাহিনীটিও এমনই একজন রাস্তার টোকাইকে নিয়ে, যে একদিনের মধ্যেই রাস্তার টোকাই থেকে কোটিপতি সেলিব্রিটিতে পরিণত হয়। কাহিনীটি শুরু হয় কে হবে কোটিপতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। জামাল মালিক একজন প্রতিযোগী। সে পর্যায়ক্রমে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এখন 20 মিলিয়ন রুপির প্রশ্নের সম্মুখীন হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলে সে পাবে 20 মিলিয়ন রুপি, আর ভুল উত্তর দিলে সে তার সমস্ত টাকা হারাবে। ঠিক তখনই প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাকে অমানসিক নির্যাতন করা হয়। তাকে বারবার জিজ্ঞাসা করা হয় সে কিভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সে এমনকি আধুনিক ডিভাইস ব্যবহার করেছিল যা দিয়ে সে অনায়াসে সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যেখানে কিনা অনেক উচ্চশিক্ষিত লোকজন সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, সেখানে সে একজন অশিক্ষিত বস্তির টোকাই হয়ে কিভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। শত অত্যাচারের মধ্যেও তার মুখ থেকে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। জামাল পুলিশ অফিসারকে বলে সে কোনো রকমের প্রতারণা করেনি। আসলে তার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো থেকেই সে এই উত্তরগুলো জেনেছিল। আর এই জন্যই পুলিশ অফিসার তাকে সাথে নিয়ে ওই রিয়েলিটি শো দেখতে থাকে। আর এই প্রশ্নের উত্তরগুলো সে কিভাবে পেয়েছিল সেটা বলতে বলে। সেখানে দেখা যায় জামাল যখন স্টেজে এসে বসে, তখন শোয়ের হোস্ট প্রেম কুমার জামালের চা বিক্রি করা নিয়ে মজা ওড়াচ্ছিল। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই জামালকে খেলার নিয়ম জানিয়ে দেওয়া হয় যে তার কাছে আছে মোট 3টি লাইফলাইন। তাই উত্তর দিতে না পারলে সে 3বার এই লাইফলাইনগুলো ইউজ করতে পারবে। সেগুলো হলো: 1. অডিয়েন্সের কাছ থেকে জেনে নেওয়া, 2. 50-50, 3. কোনো ফ্রেন্ডকে কল করে তার কাছ থেকে হেল্প নেওয়া। এবার জামালকে অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি করা হয় যে 1973 সালে রিলিজ হওয়া বিখ্যাত ফিল্ম জাঞ্জিরের অভিনেতাকে। তার সামনে 4 জন নায়কের নাম রাখা হয়। এর মধ্য থেকে তাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আর এই প্রশ্নটির উত্তর জামাল কিভাবে তার জীবন থেকে পেয়েছিল তা জানতে চলুন আমরা চলে যাই জামালের ছোটবেলায়। ছোটবেলায় জামাল তার পরিবার সহ মুম্বাইয়ের একটি বস্তিতে বসবাস করত। বস্তিতে থাকা 8-10টা বাচ্চার মতো তার জীবনটাও ছিল ছন্নছাড়া। নিয়মিত পুলিশের কাছে ধাওয়া খাওয়া, পড়ালেখা না করে টই টই করে ঘুরে বেড়ানো ছিল তাদের নিত্যদিনের স্বভাব। আর কোনো একদিন বিখ্যাত বলিউড নেতা অমিতাভ বচ্চন তাদের এলাকায় শুটিং করার জন্য আসে। জামাল অমিতাভ বচ্চনের অনেক বড় ভক্ত ছিল, আর তাই অমিতাভ বচ্চনের কথা শোনা মাত্রই যখনই সে বাথরুম থেকে বের হতে যাবে, তখনই সে দেখে বাথরুমটা খুলছে না। আসলে তার ভাই সেলিম ইচ্ছে করে তাকে বাইরে থেকে আটকে রেখে চলে গেছে। এদিকে জামাল কোনোভাবেই বাথরুমের দরজাটি খুলতে পারছিল না, কিন্তু তাকে যে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতেই হবে। আর তাই বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে জামাল টয়লেটের মধ্যেই ঝাঁপ দেয়। আর এই মাখামাখি অবস্থা নিয়ে সে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে, এমনকি অটোগ্রাফও নিয়ে নেয়। তাদের 2 ভাইয়ের পড়াশোনার প্রতি কোনো মনোযোগী ছিল না। তাদের মা তাদেরকে জোর করে স্কুলে নিয়ে আসে। তাদের এই দুষ্টুমির কারণে টিচার তাদেরকে অ্যাথোস আর প্রোথোস বলে ডাকত। আসলে রাইটার আলেকজান্ডার ডুমাসের বিখ্যাত উপন্যাস 3 মাস্কিটার্সের ক্যারেক্টার ছিল এই অ্যাথোস আর প্রোথোস। তবে সেখানে আরেকজন ক্যারেক্টার ছিল যার নাম তারা কখনোই শোনেনি। জামালকে অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি করা হয়েছিল 1973 সালে রিলিজ হওয়া বিখ্যাত ফিল্ম জাঞ্জিরের অভিনেতাকে। আর সে যেহেতু অমিতাভ বচ্চনের অনেক বড় ভক্ত ছিল, তাই সে সহজেই প্রশ্নটির উত্তর দিয়ে দেয় আর জিতে নেয় 1000 রুপি। পুলিশ অফিসার বুঝতে পারে ইন্ডিয়ার অধিকাংশ মানুষ যেহেতু অমিতাভ বচ্চনের ভক্ত, তাই এই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য কঠিন কিছু নয়। কিন্তু তার দ্বিতীয় প্রশ্নটি ছিল ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা রয়েছে, যেটা ছিল খুবই সহজ প্রশ্ন। কিন্তু জামাল এই সহজ প্রশ্নের উত্তরটিও জানত না। তাই সে তার 3টি লাইফলাইনের একটি আস্ক দ্য অডিয়েন্স ব্যবহার করে প্রশ্নটির উত্তর দিয়ে দেয়। এই ঘটনায় পুলিশ অফিসার অবাক হয়ে বলে, আরে তুই এই প্রশ্নের উত্তরটাও জানিস না? এটার উত্তর তো আমার 5 বছরের বাচ্চাও জানে। জামাল পুলিশ অফিসারকে বলে মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে যা অনেক সহজ হওয়া সত্ত্বেও সবাই পারে না। এরপর জামালের জন্য তৃতীয় প্রশ্নটি ছিল হিন্দু ধর্মের দেবতা রামচন্দ্রের ডান হাতে কি আছে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য জামাল পুলিশ অফিসারকে আবারও তার জীবন কাহিনী বলতে শুরু করে। বস্তিতে থাকাকালীন সময় হঠাৎ একদিন একদল উগ্রপন্থী তাদের বস্তিতে আক্রমণ করে। ওই আক্রমণে জামালের মা মারা যায়, আর তারা কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে পালাতে থাকে।
পালানোর সময় পথের মধ্যে তারা দেবতা রামচন্দ্রের চরিত্রে অভিনয় করা একটা ছেলেকে দেখতে পায়। আসলে বাচ্চা ছেলেটা মুসলমান হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য হিন্দু সেজেছিল। আর রামচন্দ্রের বেশে সেজে থাকা এই ছেলের ডান হাতে তীর এবং ধনুক ছিল। আর সেটা মনে করেই জামাল তার তৃতীয় প্রশ্নের উত্তরটি দিয়ে দেয়। এদিকে তাদের শেষ আশ্রয়স্থলটুকু জ্বলিপুরে শেষ হয়ে যাওয়ায় রাত্রিবেলা তারা একটা কন্টেইনারের মধ্যে আশ্রয় নেয়। সেখানে লাতিকা নামের একটা বাচ্চা মেয়ের সঙ্গে তাদের পরিচয় হয়। জামালের জন্য চতুর্থ প্রশ্নটি ছিল, জনপ্রিয় লোকসঙ্গীত দর্শন দাও ঘনশ্যামের লেখককে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবারও জামালের জীবন কাহিনীতে ফিরতে হবে। আশ্রয়হীন জামাল, সেলিম এবং লাতিকা ময়লার ভাগাড়ে একটা তাঁবুর নিচে অনাহারে জীবন কাটাচ্ছিল। একদিন কয়েকজন লোক এসে তাদেরকে ভালো খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে মুম্বাই নিয়ে আসে। আসলে এই লোকটি কোনো ভালো লোক ছিল না, সে একটি ভিখারিদের গ্রুপ চালাতো। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে হাত পা অথবা চোখ নষ্ট করে তাদেরকে দিয়ে ভিক্ষা করাতো। আর বাচ্চাদের মধ্যে যাদের গানের প্রতিভা ছিল তাদেরকে অন্ধ বানিয়ে ভিক্ষা করানোর জন্য সুরদাস লিখিত দর্শন দাও ঘনশ্যামের গানটি শেখানো হতো। জামালের গানের গলা ভালো থাকার কারণে লোকটি জামালকেও অন্ধ বানানোর প্ল্যান করে, কিন্তু জামালের ভাই সেলিমের চতুরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। লতিকাও তাদের সঙ্গে পালাতে থাকে, কিন্তু সেলিম ইচ্ছে করেই লাতিকাকে সেখানে রেখে চলে যায়। আসলে লাতিকা জামালের অনেক ভালো বন্ধু ছিল, তাই লাতিকাকে সেখানে রেখে আসার কারণে জামাল সেলিমের উপর অনেক রাগ করে। কিন্তু সেলিম তাকে বলে লাতিকার কিছুই হবে না, ও সেখানেই ভালো থাকবে। মুভির সিন শিফট হয়ে আবারও কে হবে কোটিপতির মঞ্চে ফিরে আসে। ভিক্ষা করার সুবাদে জামাল জানতো যে এই গানের লেখক সুরদাস। সে আবারও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 2.5 লক্ষ রুপি জিতে নেয়। এরপর সিন শিফট হয় তাদের ছোটবেলায়। জামাল আর তার ভাই সেলিম সেখান থেকে পালিয়ে আসার পর থেকে ট্রেনে বাচ্চাদের ছোট ছোট খেলনা এবং খাবার বিক্রি করে কিছু কিছু টাকা কামায়। আর এইভাবেই চালাতে থাকে তাদের জীবন। একদিন তারা দুই ভাই ঘুরতে ঘুরতে আগ্রার তাজমহলে পৌঁছে যায়। সেখানে অনেক বিদেশি পর্যটকেরা আসতো, আর তারা দুই ভাই সেখানে চুরিচামারি করে টাকা কামাতো। একদিন জামালের উপর খুশি হয়ে এক আমেরিকান দম্পতি তাকে $100 বকশিশ দেয়। কে হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন ছিল, আমেরিকান $100 নোটে কার ছবি রয়েছে? জামাল খুবই সহজে বলে দেয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে জামাল 1 মিলিয়ন রুপি জিতে নেয়। খুব সহজেই এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে পুলিশ অফিসার জামালকে জিজ্ঞাসা করে, বলতো ভারতীয় 1000 রুপির নোটে কার ছবি রয়েছে? জামাল বলতে পারে না। তখন পুলিশ অফিসার জামালকে বলে, তুমি ভারতে বসবাস করে ভারতের 1000 রুপির নোটে কার ছবি দেওয়া আছে সেটা জানো না, অথচ আমেরিকান $100 কার ছবি রয়েছে সেটা কিভাবে জানলে? তখন জামাল বলতে শুরু করে, ওই আমেরিকান দম্পতির কাছ থেকে পাওয়া $100 নোট নিয়ে আমি লাতিকাকে খুঁজতে বের হয়েছিলাম। লাতিকাকে খুঁজতে খুঁজতে জামাল তার সঙ্গে ছোটবেলায় ভিক্ষা করা একটা ছেলেকে খুঁজে পায়। জামাল ছেলেটির কাছ থেকে লাতিকার ইনফরমেশন নেওয়ার জন্য তাকে $100 দিয়ে দেয়। ওই অন্ধ ছেলেটি প্রথমে বিশ্বাসই করতে পারে না যে জামাল তাকে $100 দিয়েছে, তাই কনফার্ম হওয়ার জন্য সে জামালকে ওই নোটের বর্ণনা দিতে বলে। এরপর জামালের বর্ণনা শুনে ছেলেটি বলে, এই নোটে থাকা ছবিটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি। আর এইভাবেই জামাল জানতে পেরেছিল যে আমেরিকান $100 নোটে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি আছে। জামাল তার ভাইকে নিয়ে লাতিকাকে খুঁজতে বের হয়। ওই বাজে লোকটা লাতিকাকে দেহ ব্যবসার কাজে ব্যবহার করার জন্য ট্রেনিং করাচ্ছিল। তারা লাতিকাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই লোকটি তাদের পথ আটকে দাঁড়ায়, কিন্তু সেলিম ওই লোকটিকে সেখানে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলে। কে হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন ছিল, রিভলভারের আবিষ্কারক কে ছিলেন? যেহেতু জামাল রিভলভারের সাথে পরিচিত ছিল, তাই এবারেও সে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় আর জিতে নেয় 25 লক্ষ রুপি। এরপর জামাল, সেলিম এবং লাতিকা সেখান থেকে পালিয়ে একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেলিম বুঝতে পারে এখন তাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাই সে মুম্বাইয়ের এক ডনের সঙ্গে দেখা করে আর লাতিকাকে দেওয়ার বিনিময়ে তার সাথে হাত মিলিয়ে নেয়। সেলিম জামালকে মাথায় রিভলভার ঠেকিয়ে লাতিকাকে সেখানে রেখেই দূরে কোথাও চলে যেতে বাধ্য করে। আর এরপর থেকে জামাল লতিকা এবং তার ভাইয়ের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। আর এইভাবেই পার হয়ে যায় অনেকগুলো বছর। এখন জামাল অনেক বড় হয়ে গেছে। সে একটি কল সেন্টারে চা ডেলিভারির কাজ করে। তার আচার ব্যবহার এবং ট্যালেন্টের কারণে এখানকার সবাই তাকে অনেক পছন্দ করে। জামাল এখনো মনে মনে লাতিকাকেই পছন্দ করে, তাই একদিন সুযোগ পেয়ে কল সেন্টারের কম্পিউটারে লাতিকার নাম লিখে সার্চ করে। সার্চ করা মাত্রই তার সামনে হাজার হাজার লাতিকার নাম চলে আসে।
তাই বুদ্ধি করে তার ভাই সেলিমের নাম সার্চ করে। এতে দেখা যায় সেলিম নামে মাত্র কয়েকটা অ্যাকাউন্টই আছে। তাই জামাল কয়েকটা নাম্বার চেষ্টা করতেই তার ভাই সেলিমকে খুঁজে পেয়ে যায়। জামালের জন্য পরবর্তী প্রশ্ন ছিল ইংল্যান্ডের কোন শহরে ক্যামব্রিজ সার্কাস হয়ে থাকে। তখন হঠাৎ করে জামালের মনে পড়ে যায় যে কল সেন্টারে কাজ করার সময় সেখানে থাকা ক্যালেন্ডারে ক্যামব্রিজ সার্কাসের ছবি দেখেছিল। আর বরাবরের মতো জামাল আবারও সঠিক উত্তর দিয়ে জিতে নেয় 5 মিলিয়ন রুপি। এরপর জামাল তার ভাই সেলিমের ঠিকানা নিয়ে তার সঙ্গে দেখা করতে চায়। তাকে দেখা মাত্রই জামাল তার সমস্ত রাগ মেটাতে থাকে। এরপর তাদের দুজনের মিল হলে তারা আবারও একসঙ্গে থাকতে শুরু করে। তার ভাই সেলিম এখন অনেক বড় গ্যাংস্টার। একদিন জামাল সেলিমকে ফলো করতে করতে লাতিকাকে খুঁজে পায়। লাতিকা এখন মুম্বাইয়ের এক আন্ডারওয়ার্ল্ড ডনের জিম্মায় রয়েছে। জামাল লাতিকাকে তার সঙ্গে পালিয়ে যেতে বলে, কিন্তু ডন অনেক ভয়ঙ্কর লোক ছিল, আর এই জন্য লাতিকা জামালের প্রস্তাব ফিরিয়ে দেয়। এরই মধ্যে একদিন লাতিকা তার সকল ভয় দূর করে জামালের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে আসে। কিন্তু এরই মধ্যে লাতিকাকে খুঁজতে খুঁজতে ডনের লোকজন সহ জামালের ভাই সেলিমও চলে আসে। তারা লাতিকাকে জোর করে তুলে নিয়ে যায়। কে হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন ছিল কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছিল। আর এই প্রশ্নের উত্তর সম্পর্কে জামালের বিন্দুমাত্র ধারণা ছিল না। এরই মধ্যে বিজ্ঞাপন বিরতির সময় হয়ে যায়। জামাল যখন ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় এই প্রশ্নের উত্তর কোনটা হবে তা শোয়ের হোস্ট প্রেম কুমার তার জন্য লিখে রেখে গেছে। একজন হোস্ট হয়ে সে কেন জামালকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে তা জামালের মাথায় আসে না। তাই ব্রেকের পর যখন শো শুরু হয় তখন জামাল বলে, আমি আমার লাইফ লাইন 50-50 ইউজ করব। আর রুলস অনুযায়ী প্রশ্ন থেকে দুটি ভুল উত্তর সরিয়ে দেওয়া হয়। এখন বাকি রয়েছে অপশন বি রিকি পন্টিং এবং ডি জ্যাক হবস। হোস্ট যদিও তাকে বলে দিয়েছিল উত্তরটা হবে বি, কিন্তু জামালের কেন জানি মনে হচ্ছিল হোস্ট চাইছে না সেই শোতে জিতে যাক। তাই সে তার কথা না মেনে উত্তর দেয় ডি জ্যাক হবস। এটা শুনে হোস্ট তাকে ভড়কানোর নানা রকম চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও জামাল তার নিজের সিদ্ধান্তে অটল ছিল। পরে দেখা যায় জামালের দেওয়া উত্তরটি সঠিক ছিল, আর এই উত্তর দেওয়ার মাধ্যমে সে জিতে নেয় 1 কোটি রুপি। আসলে উপস্থাপক চাইছিল না একজন টোকাই কোটিপতি হয়ে যাক, তাই সে বারবার তাকে ভুল সাজেশন দিচ্ছিল, কিন্তু ভাগ্যে থাকলে কেই বা আটকাতে পারে। এবার রয়েছে সর্বশেষ প্রশ্ন, যার মাধ্যমে জামাল জিতে নিতে পারে 20 মিলিয়ন রুপি। কিন্তু সেদিন অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাওয়ায় জামাল বাড়ি ফিরছিল, আর তখনই উপস্থাপক জামালকে পুলিশে ধরিয়ে দেয়। কারণ তার ভয় ছিল এই টোকাই ছেলেটা যেহেতু এতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তাই সে এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দিতে পারে। তাই মিথ্যা অপবাদ দিয়ে জামালকে পুলিশে ধরিয়ে দেয়। জামাল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র লাতিকাকে ফিরে পাওয়ার জন্য, কারণ সে জানতো লাতিকা এই অনুষ্ঠানটা নিয়মিত দেখে, আর এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো লাতিকা তাকে দেখতে পেয়ে তার কাছে ফিরে আসবে। আর এই উদ্দেশ্যেই তার এই অনুষ্ঠানে আসা। পুলিশের শত অত্যাচারের পরেও জামাল অনুষ্ঠানে ফিরে আসতে চাইছিল। পুলিশ অফিসার জামালের আত্মবিশ্বাস এবং জীবনের করুণ কাহিনী শুনে তাকে ছেড়ে দেয়। জামাল আবারও ফিরে আসে কে হবে কোটিপতির মঞ্চে। অন্যদিকে জামালের ভাই সেলিম এবং লাতিকাও তাকে টিভিতে দেখছিল। সেলিম উপলব্ধি করতে পারে জামাল শুধুমাত্র লাতিকাকে ফিরে পাওয়ার জন্য এত কিছু করছে, তাই সে এখন জীবন দিয়ে হলেও তার ভাইকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চায়। তাকে মেরে ফেলা হবে এটা জানা সত্ত্বেও সে লাতিকাকে সেখান থেকে পালানোর ব্যবস্থা করে দেয়। এদিকে কে হবে কোটিপতির মঞ্চে প্রেম কুমার জামালকে বলতে থাকে, তুমি চাইলে এই 1 কোটি রুপি নিয়ে বাড়ি ফিরে যেতে পারো, আর যদি ভুল উত্তর দাও তাহলে তোমাকে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু জামাল তাকে জানায় তার হারানোর আর কিছুই বাকি নেই, তাই সে খেলা চালিয়ে যাবে। তো এরপর 20 মিলিয়ন রুপির জন্য প্রশ্ন ছিল বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমাসের উপন্যাস দ্য 3 মাস্কিটার্সের প্রধান 2 চরিত্র হচ্ছে অ্যাথোস আর প্রোথোস, কিন্তু সেখানে তৃতীয় চরিত্রটির নাম কি? এই প্রশ্ন শুনে জামাল আক্ষেপ ও দুঃখে হাসতে শুরু করে। আসলে জামাল হাসছে এই কারণে যে ছোটবেলায় তাদেরকে স্কুলে এই গল্পটি পড়ানো হতো, আর সে আর তার ভাই সেলিমের অত্যন্ত দুষ্টুমির কারণে তাদের টিচার তাদেরকে অ্যাথোস আর প্রোথোস বলে ডাকত। কিন্তু ওই গল্পে থাকা তৃতীয় ক্যারেক্টারটির সম্পর্কে তারা কখনোই জানতে পারেনি। তাই উপায় না পেয়ে জামাল তার তৃতীয় লাইফলাইন কল এ ফ্রেন্ড ইউজ করে। কিন্তু জামালের আত্মীয় স্বজন বলতে শুধুমাত্র তার ভাই সেলিমই ছিল। তাই জামাল সেলিমকে কল করে, কিন্তু সেলিমের মোবাইল লাতিকা নিয়ে আসার কারণে লাতিকা কল রিসিভ করে। জামালের সঙ্গে কথা বলে লাতিকা জামালকে জানায় সে এখন নিরাপদে আছে। অন্যদিকে টিভিতে লাতিকার কথা শুনতে পেয়ে ডন লাতিকাকে খুঁজতে বের হয়।
এরপর জামাল লতিকাকে উপন্যাসের তৃতীয় চরিত্রটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু লতিকা বলে সে জানে না। জামাল সবসময় ভাগ্যে বিশ্বাস করত, তাই কোনো উপায় না পেয়ে সে আন্দাজে উত্তর দেয় অপশন এ, অ্যারামিস। অন্যদিকে লতিকাকে ছেড়ে দেওয়ার কারণে ডন সেলিমের উপর আক্রমণ করতে চায়। এদিকে সেলিম চিন্তা করে এই ডন যতদিন বেঁচে থাকবে ততদিন জামাল এবং লতিকা কখনোই সুখী হতে পারবে না। তাই ডন যখনই তার উপর আক্রমণ করতে আসে সে তাকে গুলি করে মেরে ফেলে, আর ডনের অন্যান্য লোকজনেরা এসে গুলি করে সেলিমের বুক ঝাঁঝরা করে দেয়। সারা জীবন খারাপ কাজ করলেও শেষ সময়ে এসে একটা ভালো কাজের মধ্য দিয়ে সেলিমের লাইফ এখানেই শেষ হয়। অন্যদিকে জামাল একজন টোকাই হওয়া সত্ত্বেও ভাগ্য ভালো থাকার কারণে তার উত্তরটি সঠিক হয় এবং জিতে যায় 20 মিলিয়ন রুপি। এদিকে ডন মারা যাওয়ায় লতিকা সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়, আর এতদিনের প্রতীক্ষার পর জামাল এবং লতিকা দুজনেই এক হয়ে যায়। একটি রাস্তার ছেলে যার কিনা থাকার জায়গাটুকু ছিল না, এখন সে 20 মিলিয়ন রুপির মালিক। আসলে চেষ্টা থাকলে সফলতা পাওয়া সম্ভব। আর আজকের সিনেমার গল্পটি এখানেই শেষ হয়। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।